গুড ইভিনিং। চলে এসেছি আজকে খুব খুশির দিন। কারণ রোহনের গার্লফ্রেন্ডকে নিয়ে রোহন কিন্তু খুব খুশিতে আছে। ও মা, রোহনের গার্লফ্রেন্ড আছে, তোমরা জানো না? আছে আছে, হ্যাঁ সত্যি করে রোহনের একটা গার্লফ্রেন্ড আছে, যেটা রোহন নিজের মুখে বলেছে ক্যামেরাতে যে এই হচ্ছে আমার গার্লফ্রেন্ড আর আমি হচ্ছি ওর বয়ফ্রেন্ড। তো সেই গার্লফ্রেন্ড কিন্তু দারুণ দারুণ দেখতে। তোমরা যারা জানো না তারা শুনে নাও রোহনের গার্লফ্রেন্ডের গল্প। সত্যি করে বলো, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। রোহনের গার্লফ্রেন্ডকে নিয়ে কথা বলতে চলে এলাম। রোহন তার গার্লফ্রেন্ডকে এত ভালোবাসে, তুমি বিশ্বাস করবে না তোমরা, চোখে হারায়। আর গার্লফ্রেন্ডও কিন্তু তার বয়ফ্রেন্ডকে চোখে হারায়। তোমরা এখনও বুঝতে পারছো না? না গো, আসলে কি বলো তো, রোহনের কোনো গার্লফ্রেন্ড নেই এখন পর্যন্ত, আমরা জানি। পরবর্তীকালে কি হবে কেউ কিছু বলতে পারে না, সেই জন্য এখন পর্যন্ত রোহনের গার্লফ্রেন্ড নেই। এমা, এই বলছি রোহনের গার্লফ্রেন্ড আছে, এই বলছি রোহনের গার্লফ্রেন্ড নেই, কি বলছি কি? সত্যি বলছি, রোহনের একটা ছোট্ট গার্লফ্রেন্ড আছে, আমাদের সোনামা। রোহন নিজেই তাকে বলেছে এই যে আমার গার্লফ্রেন্ড, আমি ওর বয়ফ্রেন্ড। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তো আমি একটাই কথা বলবো, যখন বলেছি না, ভালো বললে ভালো, দেখলে ভালো, খারাপ দেখলে খারাপ বলবো, যে নিজের সন্তানকে কখনো গার্লফ্রেন্ড করে ফেলো না। কারণ গার্লফ্রেন্ড কিন্তু একদম অন্য একটা বিষয়, আর সন্তান বাবা আলাদা একটা বিষয়। বাবার সাথে সন্তানের সম্পর্ক কখনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয় না। হ্যাঁ, অনেক জায়গায় আমি দেখেছি, অনেক বাড়িতে আমি দেখেছি বাবা মেয়েকে বলে ডার্লিং, বা ডার্লিং বলে। ডার্লিং কথাটা নিয়ে কিন্তু আমার খুব একটা আপত্তি নেই, কিন্তু জায়গা বিশেষে আবার শুনতে কিন্তু খারাপও লাগে, তাই না? অনেকে আমি দেখেছি ডার্লিং বলতে, কেমন আছো ডার্লিং, এই কথাটা বলতে দেখেছি, কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটা না। তো যাই হোক, রোহন তার সোনামাকে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করে ডাকে, আমার কিন্তু ভালো লাগে না সেটা শুনতে। জানি না আর কারোর, মানে রোহনের তো অনেক প্রিয় প্রিয় দর্শক আছে, তাদের ভালো লাগে কিনা জানি না আমি, কিন্তু আমার ভালো লাগে না। কারণ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্কটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর বাবা মেয়ের সম্পর্কটা হচ্ছে একদম মানে অন্য টাইপের সম্পর্ক, যেটা রোহনের সাথে সোনামাকে দেখতে আমরা সন্তান আর বাবা হিসাবে বেশি ভালোবাসি, তাই না? রোহন কিন্তু আস্তে আস্তে একদম আদর্শ বাবা তৈরি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? কি সুন্দর মেয়ের পড়াশোনার জন্য বই খাতা কিনে নিয়ে এসছে, তার মানে কিভাবে ভালো হবে, কি করলে ভালো হবে, আমরা যারা বলি সবসময়, তাদের কথাটাও কিন্তু রোহন একটু একটু করে শোনে, এটা কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে, তাই না? হ্যাঁ। তারপরে হচ্ছে রোহন তার মেয়েকে নিয়ে কেনাকাটা করতে বেরিয়েছে, এইটার থেকেই আমি আজকে বলবো। তো রোহন তার মেয়েকে নিয়ে কেনাকাটা করতে গেছে, এম বাজারে গেছে, সাথে গেছে নতুন একজন ক্রিয়েটার, যে এদের সাথেই ফ্রি মোশনের যে টিম, সেই টিমের মধ্যে এসেছে। তো সবাই মিলে তাকে দেখার জন্য রোহন কিন্তু বারবার বলছে আপনারা এই চ্যানেলটা দেখবেন, এই চ্যানেল থেকে আমাদের যে ঘোরাফেরার ভিডিও হবে, এই যে বকখালি গেলাম, এই যে এদিক ওদিক যায়, মৌসুনি আইল্যান্ড, এই যে গেল বাচ্চাদের নিয়ে ওরা ঘুরতে বেরোয়, এই ভিডিওগুলো ওখান থেকে আপলোড করা হবে। তো আমি তো অবশ্যই দেখবো, আর তার সাথে সাথে আমি আমার প্রত্যেকটা দর্শককে বলবো যে এদের সমস্ত ভিডিওগুলো যেন দেখা হয়। কারণ এদের এই ভিডিওগুলো থেকে এরা যেটা ইনকাম করে, সেটা কিন্তু আবার কোনো একটা দুস্থ পরিবারের জন্যই দেয়, তাই না? তারা কিন্তু নিজেরা সেইভাবে মানে ফ্যাশন করে, এই করে ওই করে করে ঘুরে বেড়ায় না। করবে তো নিশ্চয়ই, অবশ্যই করবে, কারণ তারা কষ্ট করে রোজগার করছে, তারা তো করবেই, কিন্তু তার সাথে সাথে ওরা যে কাজটা করে, এইটার তো কোনো তুলনা হয় না, তাই না? আমরা যারা এখান থেকে রোজগার করার জন্য এসেছি, আরও বড় বড় অনেক ব্লগারকে দেখি, মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে, তারা কিন্তু আলিশান জীবনযাপন করে। এমন অনেক বড় বড় ক্রিয়েটার আছে যাদের প্রত্যেকটা ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। তারা বাড়ি তৈরি করছে, কি যেন মনে হচ্ছে রাজপ্রাসাদ, একটা মানে ওই যে সিনেমার যে লোকেশনগুলো দেখি না, সিনেমার যে সব বাড়ি ফাড়িগুলো দেখায়, ওরকম বাড়ি তৈরি করছে ক্রিয়েটাররা। বম্বের কত বড় বড় ক্রিয়েটাররা আছে, সেটা যারা বাড়িগুলো তৈরি করছে, কি একদম মানে পুরো স্টুডিও। বাড়ির মধ্যেই তোমার কি বলে সুইমিং পুল, বাড়ির মধ্যেই মানে সিনেমা হল, বাড়ির মধ্যেই যাবতীয় যা যা জিম টিম সব একটা বাড়ির মধ্যেই। তাই সেখানে মা ক্রিয়েটার, বোন ক্রিয়েটার, দুই ভাই ক্রিয়েটার, নাম বলছি না, ক্রিয়েটার, এবং তাদের প্রত্যেকটা ভিডিওতেই মিলিয়ন মিলিয়ন ভিউজ। তো তারা কি করবে বলো? তাদের তো আর মানে সমস্তটাই অন্য রকমই হবে, তাই না? প্রতিটা ভিডিওতে যদি মিলিয়ন মিলিয়ন লাখ লাখ কোটি কোটি ভিউজ আসে, তো তারা টাকাগুলো নিয়ে কি করবে? তো এই করছে। তো ভালোই লাগছে দেখতে, আজকে এই গাড়ি কালকে ওই গাড়ি, এরকম করে করছে। কিন্তু এই রকমভাবে সমাজসেবা কিন্তু তারা করে না। তারা নিজেরা আলিশান জীবনযাপন করে, যত রকম মানে আছে সব কিছু, মানে এনজয় করার মতন জীবনে সমস্তটা তারা উপভোগ করছে। কিন্তু এদের মতো ছেলেরা কি করছে দেখো, এরাও তো ক্রিয়েটার, এদেরও ভিউজ হচ্ছে, আস্তে আস্তে হয়তো সেখানেও পৌঁছবে, ভগবানের কৃপায় যেন ওই অবধি পৌঁছয়। এরা কিন্তু এ যদি 100 টাকা রোজগার করে, তার মধ্যে 80 টাকা ওদের জন্য হয়তো দিয়ে দেয়, 90 টাকাও হয়তো ওদের জন্য দিয়ে দেয়। কিছু টাকা তো নিজেদের জন্য রাখা উচিত না? কারণ এরাও কিন্তু বেশি বড় না, বেশি বয়স্ক না। সামনে ঈদের কেনাকাটা তো করতেই হবে। ঈদটা হচ্ছে এদের কাছে একটা বড় পবিত্র মানে তো মানে কি বলে ওটাকে,
ফেস্টিভ্যাল। তো সেখানে দাঁড়িয়ে তাদের কিন্তু এই কেনাকাটাটা কিন্তু চলছেই চলছে। আমাদের এখানেও চলছে। তো সেইখানে দাঁড়িয়ে দেখলাম রোহন এম বাজার গেছে ওকে নিয়ে কেনাকাটা করতে। এত শপিং করেছে, এতগুলো ব্যাগ, কম করে এতগুলো ব্যাগ তো হবেই হবে। তার উপরে আবার সাইকেল। বাপরে বাপ! কি না কি কেনাকাটা করতে ঢুকেছে মেয়েকে নিয়ে। মেয়ে যেটাতেই হাত দিচ্ছে, বাবা বলছে, "এটা নেবে, এটা নেবে? দিয়ে দাও ব্যাগের মধ্যে। এটা নেবে, এটা নেবে? দিয়ে দাও ব্যাগের মধ্যে।" আর মেয়েও সে যে জিনিসগুলো ধরছে, সে জিনিসগুলোই বাবা কিনছে। খুবই ভালো লাগলো দেখতে, খুব মজা লেগেছে দেখতে। তো এরকমভাবেই হাসি খুশিভাবে থাকো তোমরা, তোমাদের এগুলো দেখতে সত্যিই ভালো লাগে। এখনও কেনাকাটা শেষ হয়নি, সবে তো শুরু। শুরু যখন হয়েছে শেষটাও আমরা দেখব নিশ্চয়ই। আর তার সাথে, সাথে আরও কিছু কথা বলার জন্য তোমাদের কাছে চলে এলাম। আমাকে কিছু মানুষ কমেন্ট করেছে, "আপনি কেন ওদের নিয়ে ভিডিও করেন?" তো আমি শুধু সেটাই বলতে চাই, ভালো মানুষদের নিয়ে ভিডিও করছি, আপনাদের কোথায় প্রবলেম হচ্ছে সত্যি বিশ্বাস করুন আমি কিন্তু বুঝতে পারছি না। আমি সবসময় চাই রোহনের ভালো হোক। রোহন নয়, রোহন, তামিম, তুষার, ফারুক, শামীম যে যেখানে আছে, এমজি, আরও যারা রয়েছে, বাপ্পা, প্রত্যেকের যেন খুব ভালো হয়। আর সোনামা, তামিম, তারপরে হচ্ছে ওই ছেলেটার বাচ্চাটার নামটাকে আমি ভুলে গেছি, যাকে তুষার মানে একটু বেশি ইয়ে করে, বাচ্চাটার নামটা ভুলে গেছি। সবাইকে নিয়ে এরা খুব সুখে দিন কাটাক, আমি কিন্তু সেটাই চাই। আমি কখনো সোনামারও খারাপ চাই না, আমি কখনো তামিম তুষারের খারাপ চাই না, আমি কখনো রোহন, তামিম, বড় তামিম, এমজি কারোর খারাপ চাই না। জানি না আপনাদের কোন জায়গা থেকে কোন খারাপটা লেগেছে। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে পরবর্তীকালে যখন সোনামা বড় হবে তখন যদি রোহন একটা বিয়ে করে তাহলে ক্ষতি কোথায়? এটা কিন্তু আমি আমার মতো করে বিশ্লেষণ দিয়ে বুঝিয়েছিলাম যে দেখো ওর যখন বিয়ে হয়ে যাবে রোহনের, তখন অনেকে বলছে সোনামাকে ও ঘর জামাই করে রেখে দেবে। তো জামাই কখনো আপন হয় কিনা আমি জানি না। আমারও দুটো জামাই আছে। তো সেই দিক থেকে বিচার করে দেখতে গেলে জামাইরা আপন হয়, ছেলের মতনও হয়। কিন্তু আবার হয়ও না। কারণ কথাটাই আছে, জন জামাই ভাগনা, তিন নয় আপনা। তো এটা যদি না হয়, যদি হলো তো ভাগ্য ভালো। আর যদি না হয় তাহলে রোহন যে এই কষ্ট করে রোজগার করছে, তার যে পরবর্তীকালে বয়সের ইয়েটা যখন আসবে তখন রোহনকে দেখাশোনা করবে কে? এইটাকে দিকে বিচার করেই কিন্তু আমি বলেছিলাম যে যখন সোনামার বিয়ে হয়ে যাবে, সোনামা অনেক বড় হয়ে যাবে, তখন রোহনের পাশে থাকার জন্যও কিন্তু একটা মানুষের দরকার পড়বে। তখন কিন্তু ও আবার একাকিত্বতে ভুগবে। যদি ওই মেয়ে পড়াশোনার জন্য বাইরে যায়, বা যদি ওই মেয়েটা বিয়ে করে অন্য কোনো জায়গায় শ্বশুরবাড়ি চলে যায়, সেই ছেলে হয়তো থাকতে রাজি হলো না, বা ২ বছর ১ বছর থাকার পর সে ভালো জায়গায় চাকরি পেয়ে চলে গেল, তাহলে কি চাকরি করবে না? নাকি রোহনের পয়সাতেই বসে বসে খাবে? আর রোহনও বৃদ্ধ বয়সেও কি এই কাজগুলো করে যেতে পারবে? জানি না। আমার মন থেকে মনে হয়েছে যে রোহনের পাশেও একটা কারোর থাকা উচিত, সেই হিসাবেই আমি বলেছিলাম। তো আপনারা বলছেন যে না, রোহনের বিয়ে করার দরকার নেই। তো আপনাদের মতামতটাই যদি রোহন শোনে তাতে আমার কোনো আপত্তি নেই। আমি চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। এর বাইরে আমার কোনো ইনটেনশন নেই। আমাকে অনেকেই মানে কমেন্ট করেছেন যে না, রোহন ভাই বিয়ে করবে না, আমরা রোহন ভাইকে বিয়ে করতে বারণ করেছি। তা ভালো কথা, রোহন যদি মনে করে যে না, আমার দ্বারা আর বিয়ে হবে না, হবে না, তাতে কি এসে গেল? কিন্তু পরবর্তীকালে এই কথাটা দেখবেন মনে হবে ওর, যে আমার পাশে যদি কেউ থাকতো তাহলে ভালো হতো। কারণ মেয়ে তো বড় হবে আস্তে আস্তে, না ও তো ছেলে না যে বউ বাড়িতে নিয়ে এসে বাবাকে সেবা শুশ্রূষা করবে, সেটা নয় কিন্তু। তো যাই হোক, আপনাদের মতামত, আপনাদের দৃষ্টিভঙ্গি দিয়ে আপনারা দেখেছেন, আমি আমার মতো করে বলেছি। তো কারো যদি খারাপ লাগে তার জন্য আমি সরি বললাম, রোহনের যদি খারাপ লাগে তার জন্যও সরি বলছি। তো বিচারটা আমি এভাবেই করেছিলাম যে একটা মানুষের বয়স্ককালে কী হবে, রোহন যখন বয়স হবে, এখন তো আপনাদের কাছে তো আবার রোহন বাচ্চাও নয়, রোহন যথেষ্ট বড় একটা ছেলে। তো সেই যখন আরও বুড়ো মতন হবে তখন তাকে কে দেখাশোনা করবে? মেয়ে যদি না পাশে থাকে। পরিবর্তন হতে তো মানুষের সময় লাগে না, তাই না? তো যাই হোক, সেটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। যাই হোক, এবার কিছু কথা রোহনকে নিয়ে বলতে হবে, রোহনকে আর সোনামাকে নিয়ে। কারণ সোনামাকে নিয়ে রোহন এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই কথাটা বলতে আমি অন্যদিকে চলে গেছিলাম। তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই কথাটা সোনামাকে এখন থেকে শেখানোর কোনো প্রয়োজন নেই। কারণ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্কটা সম্পূর্ণ অন্যরকম। কারণ তুমি যখন একটা বাচ্চাকে মানুষ করবে, প্রপারভাবে মানুষ করবে, তখন সব দিক বিবেচনা করে কিন্তু কথাবার্তাটাও বাচ্চার সাথে বলতে হবে। কারণ তুমি যদি বাচ্চার সামনে গালাগালি দিয়ে কথা বলো, বারবার বলেছি, বাচ্চাটা সেইটাই শিখবে। তুমি যদি ওর সামনে নাচ করতে থাকো তাহলে জানবে যে আমাকেও নাচ করতে হবে। তুমি যদি মনে করো যে না, এই ভাষাগুলো ওর সামনে বলবো, তাহলে ও ওই ভাষাগুলো শুনবে। ওরা হচ্ছে কপি ক্যাট। তোমরা যা করবো, আমরা যা করবো, বাচ্চারা সেটাই শিখবে। তাই জন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম নাম দিয়ে তুমি ওকে কোনো সময়ের জন্য বলো না, ভালো লাগে না একটা শুনতে। সোনামাকে সোনামা বলে ডাকো, পাপা বলে ডাকছো, এগুলো শুনতে ভালো লাগে, পাপা পাপা। আর তুমি যে বারবার কথায় কথায় বলো জিভ বের করো, দেখি দেখি দাঁত দেখি, দেখি দেখি মুখের ভেতরে কি, দেখি দেখি মুখটা খোলো, এটা তুমি করো না। সব সময় যদি এটা করো না, তাহলে ওর এমন করে জিভ বার করো, সরি, জিভ দেখানোটা এখানে উচিত না।
যদি সবসময় ওকে বলো জিভ দেখা, দাঁত দেখি, মুখের ভেতরে কি, ওই কি, সেই কি করতে থাকো না, তাহলে কিন্তু ওর ওই জিভ বার করা স্বভাবটাও হয়ে যাবে আমার মনে হয়। তো আমরা যেগুলো করে আসিনি সেইগুলোই তোমাদের সাথে বলি। এবার দেখো, আমি বারবার বলছি তোমার যদি ভালো না লাগে সেটা তুমি করবে না, কিন্তু যেটা ভালো সেটা অবশ্যই করবে। আচ্ছা, এবার একটা কথাতে আসি যে এখানে অনেক কিছু ভুলভাল কাজ হচ্ছে, বিশ্বাস করো। আমিও ভুল করছি, কারণ আমিও বুঝতে পারছি না তোমাদের কোনটা আসল কোনটা ফেক। আমি বোধহয় একটা ভিডিওতে, আর একটা ভিডিওতে দেখেছিলাম ফ্রি মোশন বাই রোহন, সেখানে আমি রোহনের এই ভিডিওটা কিন্তু আগে দেখেছিলাম। এই ভিডিওটা আগে দেখেছিলাম, আবার দেখলাম কালকে না পরশুদিনকে সেই ভিডিওটাই রিপিট। বিশ্বাস করো, মানে একটা ভিডিও দেখতে 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 একটা মোশনের মাথাতেই তো ওই ফ্রি মোশনের মতনও তো আমি দেখতে থাকি, মোশনে যে ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলো দেখতে থাকি, সেখানে রোহনের এই পুরনো ভিডিওটাই এসছে এবং আমি মনে হয় সেখানে একটা কমেন্টও করেছি যে খুব ভালো লাগলো বা এরকম একটা কিছু করেছি, কারণ আমি না বুঝতে পারিনি, বিশ্বাস করো। তারপর দেখলাম যে না, ওই চ্যানেলের ভিউজটা তো মানে মানে সাবস্ক্রাইবারটা তো সেরকম বেশি নয়, তাহলে কি আমি ভুল জায়গা করলাম? কিন্তু আমি কমেন্টটা তুলিনি, কারণ ভিডিওটা যেহেতু রোহনের নাম নিয়েই এসেছে সেহেতু সেখানে একটা কমেন্ট আমার থাকতেই পারে, কিন্তু বোঝার ভুলটা আমার খুব বড় মতন হয়েছে, বিশ্বাস করো। কেন বলছি যে রোহনরা যে ভিডিওগুলো করছে সেই ভিডিওগুলো অন্য লোকেরাও কিন্তু একদম পুরো হুবহু তার নাম, তার সমস্ত কিছু একদম, আর তার সাথে সাথে তাদের ভিডিওগুলোই ওখানে প্রচার হচ্ছে। আমি ভাবলাম যে আবার হয়তো পুরোনো ভিডিওগুলোই নতুন করে নিয়ে আসছে, বা অন্য কোনো কারণে হয়তো নতুন করে আবার এই ভিডিওগুলো দিচ্ছে। আমি বুঝতে পারি না, বিশ্বাস করো আমি বুঝতে পারিনি। আমি দেখে একটু অবাকই হয়েছে যে পুরোনো ভিডিও আবার চলে আসছে কেন, কিন্তু এরা যে অ্যাকচুয়াল ফেক, তো সেটা বোঝার জন্য মানে একটু সময় লেগেছে আমার, বিশ্বাস করো। কারণ ওই চ্যানেলটাতে দেখলাম বিশেষ কোনো ভিডিও নেই, আর সাবস্ক্রাইবারটাও প্রচুর না, কারণ রোহনের সাবস্ক্রাইবার 2 লাখের ওপরে, সেখানে ওখানে অতটা কম। তো সেটা দেখে তো একটু বুঝতে পারলাম। তারপরেও আমি আরেকজনের ভিডিও দেখলাম, আরেক ক্রিয়েটরের ভিডিও দেখলাম, সেখানেও সে একই কথা বলছে যে কোনটা ফেক কোনটা আসল বোঝা যাচ্ছে না। এটা কিন্তু আমিও বলবো, কারণ তোমাদের ভিডিও সেম টু সেম একদম অন্য একটা চ্যানেলে ওই নাম নিয়েই একদম তোমাদের ছবি, তোমাদেরই সব কিছু দিয়ে যদি আসে, মানুষের কিন্তু একটা মানে মাথা বিগড়ে যাচ্ছে, এটা হচ্ছে সত্যি কথা। আমি অন্তত বুঝতে পারছি না যে কোনটা দেখবো কোনটা দেখবো না। একই নাম, একই ভিডিও, একই ঘোরাফেরা, একই সোনামা, একই সব কিছু, কোনটা? কতগুলো চ্যানেল তোমাদের, অ্যাকচুয়াল কটা চ্যানেল আছে? ফ্রি মোশন, তামিম, তুষার, এই ওই সেই, এখন তো নতুন নতুন ছেলেরাও ফ্রি মোশনের নাম নিয়ে চলে আসছে। তো তোমরা সত্যিটা কটা? আর যদি এই ফেক অ্যাকাউন্টগুলোকে বন্ধ করানোর কোনো ব্যবস্থা করতে পারো, আগে একবার দেখেছিলাম তুমি বলেছিলে যে আমার ভিডিও তুলে তুলে ভিডিও করতে না, সে কিন্তু তারপরেও কিন্তু সেই কাজটা করছে। তাহলে আমার মনে হয় এর জন্য একটা স্টেপ নেওয়া দরকার, কারণ আমরা যারা দর্শক, ক্রিয়েটার পরের কথা, আমরা তো তোমার দর্শক, তো সেই দর্শকরাই যদি পাজলড হয়ে যায় তাহলে আমরা করবোটা কি করে ভিডিওগুলো, বলো দেখি? এই নিজেরাই পাজল হয়ে যাচ্ছে যে এই দেখলাম সোনামাকে নিয়ে ও এম বাজারে ঘোরাঘুরি করছে, তারপরের মুহূর্তেই দেখছি সোনামাকে নিয়ে কোনো একটা নদীর ধারে ঘুরে বেড়াচ্ছে। বুঝবো কি করে যে তুমি কোনটা? এটা তুমি এখনকার ভিডিও না, এইটা এখনকার ভিডিও? মানে দেখতে দেখতে তো মানে মাথা ইয়ে হয়ে যাচ্ছে না। প্রচুর চ্যানেল, প্রচুর ভিডিও তোমাদের, কখনো তুষারকে এই তামিমকে নিয়ে ভিডিও পাচ্ছি, কখনো সোনামাকে নিয়ে পাচ্ছি, কখনো তোমাদের ভিডিও পাচ্ছি, বুঝতে পারছি না, কনফিউজ হয়ে যাচ্ছি। প্রতিটা দর্শকও কনফিউজ হয়ে যাচ্ছে যে সত্যি তো এই পুরোনো ভিডিও, কদিন আগে এই ভিডিওটা দিয়েছে, আবার পুরোনো ভিডিও, তুষারের ভিডিও, তামিমের ভিডিও, সবার ভিডিওতেই এরকমই প্রবলেমটা হচ্ছে। আমি জানি না এর পেছনে কি কারণ আছে, অন্য কোনো কারণ আছে কিনা আমি জানি না। তো যদি এটা ফেক আইডি দিয়েই করে, ফেক আইডি দিয়েই করছে খুব সম্ভবত মনে হয়, তো আমি বলবো তামিম, তুষার, রোহন, তোমাদের যাদের যাদের ভিডিও নিয়ে এটা হচ্ছে, অবশ্যই তোমরা কিন্তু এটা স্টেপ নাও, কারণ দর্শকদের মনের মধ্যেই তো, দর্শকরা কনফিউজ হয়ে যাচ্ছে তোমাদের চ্যানেলের দেখতে দেখতে যে কোনটার আসল চ্যানেল, কোন ভিডিওটা দেখবো। তো সেখানে দাঁড়িয়ে অবশ্যই তোমরা কিন্তু এটার উপরে আগে ফোকাস করো, এটা দেখো। আর তার সাথে সাথে ভিডিও আমি বেশি বড় করব না, যেহেতু আমি বাইরে বেড়াতে এসেছি, সেহেতু সময় পেয়েছি, এই সুযোগে একটুখানি বসে পড়েছি তোমাদের সাথে কথা বলতে, বিশ্বাস করো। তো সেখানে একটা কমিউনিটি পোস্ট দেখলাম এমজি ভাইয়ের, যে এমজি বলছে যে ওকে নাকি জেনে বুঝে ঠকানো হচ্ছে। 7টার সময় মানে ভিডিও আসবে বলেছে, তো আমরা 7টা অবধি নিশ্চয়ই অপেক্ষা করব এমজি ভাইয়ের ভিডিওটা দেখার জন্য, অবশ্যই অপেক্ষা করব। আমার সাথে সাথে প্রচুর মানুষ অপেক্ষা করবে। এমজি ভাইয়ের চোখের জল সত্যিই আমরা দেখতে পারি না, শুধু এমজি কেন, যারা যারা এই সব কিছুর সাথে জড়িত আছে তাদের কারোর চোখের জলই আমরা দেখতে পারি না। আমাকে একজন কমেন্ট করেছে, আপনি এই বুড়ো বয়সে এই কাজগুলো না করে গরিব দুঃখীর সেবা করুন। আমি কিন্তু বলেছি যে আমার চ্যানেলটা আপনারা একটু ভালো করে দেখবেন, যে আমি কি করি না করি। আমার চ্যানেলের মধ্যেই রয়েছে আমি দুস্থদের সেবাও করি, আমি এনজিও করি, সেখানে আমি গরিবদের খাওয়াই, জামা কাপড় দিই, টাকা পয়সা দিয়ে সাহায্য করি, খাবার দাবার দেওয়া হয়, অনেক কাজ করি আমি। সেই জন্যই এদের ভিডিওগুলো ভালো লাগে আর তাদের নিয়ে কথা বলি। আরও অনেক ক্রিয়েটার আছে, আমি তো সবাইকে নিয়ে করি না বলুন, আরও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, এটা আছে ওটা আছে সেটা আছে, আমি কিন্তু সবাইকে নিয়ে ভিডিও করি না। আর এদেরকে নিয়ে ভিডিও করি কারণ এরা এই যে উপকারী করছে মানুষের, এই অসহায় দুস্থ মানুষের, অসুস্থ মানুষের পাশে থাকছে, এই কাজটা কিন্তু সকলে করতে পারে না, এর জন্য আলাদা একটা লাগে।
তো যেটা আমার অন্তত একটু আছে যে না, দুস্থ মানুষের পাশে, অসহায় মানুষের পাশে, গরিব দুঃখীর পাশে, ছোট্ট বাচ্চারা যারা অসুস্থ, হ্যাঁ, অসুস্থ বাচ্চা নিয়ে একটা কথা রোহনকে অবশ্যই বলার আছে। রোহন বারবার খালি বলছে, "আপনারা যদি বলেন তাহলে আমরা ওখানে যাবো। আপনারা যদি বলেন তাহলে ওর জন্য কিছু করব।" কেন? আমরা কেন বলব তোমায়? আমরা কেন বলব? আমরা তো কেউ বলিনি। আরও এতদিন ধরে তুমি যারা অসুস্থ, দুস্থ, অসহায়ের পাশে দাঁড়িয়েছো, আমরা কি বলেছি, "যাও ওর বাড়ি চলে যাও, যাও এর বাড়ি চলে যাও?" বলিনি তো। তো আজকে আমরা প্রত্যেকে চাই তুমি ওই বাচ্চাটার পাশে গিয়ে দাঁড়াও। তোমাদের ফুল টিম, পুরো মোশন পরিবার, মানে প্রি মোশন। তো যারা আছে সবাই ওখানে যাক, সবাই ওর ভিডিওটা করুক, সবাই শেয়ার করুক, সবাই দেখুক, সবাই দেখুক। লাখ, লাখ ভিউজ হোক তোমাদের এই চ্যানেলটায়। কারণ একটা বাচ্চার ওষুধের দামটাই অত টাকা। ১৬ কোটি, ১২ কোটি, ১০ কোটি এরকম সব দামের ওষুধ। তা বাচ্চাগুলোর মানে শারীরিক কন্ডিশন সেরকম ভালো নেই। তো সেখানে তুমি বারবার বলছো যে, "আপনারা যদি বলেন তাহলে আমি যাবো। আপনারা যদি বলেন তাহলে আমি যাবো।" কেন আমরা বলবো? তুমি যাবে তোমার নিজের তাগিদে। যে একটা অসুস্থ বাচ্চার পাশে আমাকে দাঁড়াতেই হবে। আর আমরা তো আছি তোমার ভিডিওগুলো দেখার জন্য। সেখান থেকে ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তো আমরা আছি। সবসময় তোমাদের সব কাজে আমরা অবশ্যই পাশে থাকবো। একটা ভালো কাজের পাশে থাকতে পারলে নিজেরও মনটা ভালো লাগে, তাই না? তো যাই হোক, সোনামার গার্লফ্রেন্ড, এই রোহনের গার্লফ্রেন্ডকে নিয়ে বললাম। রোহনের গার্লফ্রেন্ড এত বাজার করে খুব খুশি, আর রোহনও খুব খুশি। চশমা খুলে চশমাটা নিয়ে বাবার খুব ভালো লাগছিল। আর পাপা তো কোলে কোলে নিয়েই ঘুরে বেড়াচ্ছে। তারপরে দেখলাম সাইকেলটা কেনার জন্য। তো সব কিছু মিলিয়ে ব্লগটা খুব ভালো লাগলো। আর এটাই বলবো যে ওই অসুস্থ বাচ্চার পাশে তুমি যাও, অবশ্যই তোমার যাওয়া দরকার। আর এই ফেক আইডিগুলোর একটা ব্যবস্থা মানে ইমিডিয়েট করা দরকার। আরও ২-৩টে কথা বলার ছিল, সেই ২-৩টে কথা বলে নিয়ে তারপর আমি ভিডিওটা শেষ করব। সেখানে যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে, এই সোনামার না কতগুলো মানে ব্যাড হ্যাবিট তৈরি হচ্ছে। যদিও এখন ছোট, এগুলোকে হ্যাবিট বলা যায় না, কিন্তু সেই কাজগুলো করছে। তো তুমি যেহেতু একটা আদর্শ বাবার জায়গায় আমরা তোমাকে বসাতে চাই, তো তুমি কিন্তু এগুলো একটু নজর দিও। আমাদের চোখে পড়ছে তাই আমরা তোমার কাছে বলতে এসেছি। এই যে মুখে হাত দিচ্ছে, মাটি থেকে কুড়িয়ে নিয়ে সেই জিনিসটা আবার মুখে দিচ্ছে, কারণ সেদিনকে দেখছিলাম বেলুনটা ফেটে যাওয়ার পর ও সেই বেলুনটাকে বারবার তুলছে আর মুখে দিয়ে ফু দেওয়ার চেষ্টা করছে। জানি এগুলো আমরাও করেছি ছোটবেলায়। এই যে বুড়ি হয়ে জ্ঞান দিচ্ছি, আমিও কিন্তু এগুলো ছোটবেলায় করেছি, কিন্তু তার জন্য মারও খেতাম, বকাও খেতাম বাবা মার কাছে। এটা তো ঠিক কথা। সেই দিকে তাকিয়ে তোমাকেও বলবো, তুমিও কিন্তু এগুলো করবে। এই যে ভাত খেতে খেতে ২ হাতে ভাত লাগানো, গায়ে ভাত লাগানো, গায়ে হাত মুছে ফেলা, এইগুলোও কিন্তু খুব ব্যাড হ্যাবিটের মধ্যে পড়ে। আর ছোট থেকে যদি এগুলো না শেখানো হয় না, বাচ্চারা কিন্তু সেটা শিখবে না। সোনামা প্রচণ্ড 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 বুদ্ধিমতী মেয়ে। ও কিন্তু কথা ঠিকমতো গুছিয়ে বলতে পারে না, কিন্তু ওর বুদ্ধি কিন্তু তুখর বুদ্ধি। আবার এইদিকে দেখতে গেলে তামিম, ছোট তামিম, সে কিন্তু আবার একা সেরে। ও একা থাকতে ভালোবাসে। আমাদের সোনামা যেমন মানে সবার সাথেই মিশে যায়, হাত নাড়ি টাটা করতে বললে টাটা করে, চুমু দিতে বললে চুমু দেয়, মানে ফ্লাইং কিস দেয়, সমস্ত কিছু করে। কিন্তু তামিম ১০ বার বললে ১ বার উত্তর দেয় কিনা সন্দেহ আছে। এগুলো কিন্তু বাচ্চাদের মধ্যে কিন্তু মানে কি বলে এটাকে, সাইকোলজিক্যাল কোনো একটা প্রবলেমের জন্য কিন্তু এটা হয়। আমি এগুলো নিয়ে বলতে পারছি এই কারণে, যেহেতু আমারও মেয়ে দুটো মেয়ে ছিল, আমারও দুটো নাতনি আছে, সেই জন্যই কিন্তু বলছি যে ও একা থাকতে ভালোবাসে। একা ফোন নিয়ে একটা সোফার কোনায় চুপচাপ বসে থাকবে, একটা খাটের ওপর চুপচাপ বসে থাকবে। এগুলোই পছন্দ করে হচ্ছে ছোট তামিম। আর সেখানে যখন সোনামা এসে মানে গায়ে হাত দিচ্ছে, এটা ওটা করছে, ফ্লাইং কিস দিচ্ছে, ওর কিন্তু কোনো তাপ উত্তাপ নেই। ওর ওগুলো ভালো লাগছিল না, ওর এগুলো বিরক্ত লাগছিল। তো তামিমকেও বলবো, বড় তামিমকেও বলবো, তুমি কিন্তু তামিমের ওপরেও কিন্তু একটু নজর দাও। ও কি ভালোবাসে, ওর সাথে কথা বলা, ওকে একটু সময় দেওয়া। এই ফোন দিয়ে বাচ্চাকে বসিয়ে রাখাও কিন্তু খুব খারাপ। কারণ প্রথম তো চোখের এফেক্ট পড়বেই। ৫-৬ বছর, ৭ বছর, ৮ বছর হলেই দেখবে মোটা ফ্রেমের চশমা পরে আছে। ফ্রেমের মানে মোটা লেন্সের চশমা পরে বসে আছে। তো তখন কিন্তু চোখটাও যাবে। তো সেখানে দাঁড়িয়ে অবশ্যই একটাই কথা বলবো যে বাবা হতে যদি চাও তো বাবার মতন বাবা হয়ে দেখাও। এই যে কাজগুলো করছে ছোট থেকে, এগুলো বারণ করো। আসলে তোমরা নিজেরাই তো জানো না। আমার কাছে তো তোমরা সব সময় ছোট। তোমাদেরকে শেখাবো, তোমরা সেটা গিয়ে তোমাদের বাচ্চাকে শেখাবে। এটাই কিন্তু আমাদের ক্ষেত্রেও হয়েছে। আমার মা আমাকে শিখিয়েছে, আমি সেটা আবার আমার মেয়েকে শিখিয়েছি। আমার মেয়ে আবার সেটা তার মেয়েকে শেখাচ্ছে। ঠিক জাস্ট এরকমভাবেই কিন্তু চক্রাকারে সব জিনিসগুলো ঘোরে, তাই না? তো আমরা বড়, তোমার মা, মাসি, দিদিমা, ঠাকুমার সমান। আমরা তোমাদেরকে বলবো যে এটা করো না, এটা করো, এটা করলে ভালো হবে, এটা করলে খারাপ হবে, আমরা তোমাদেরকে শিখিয়ে দেবো। তো তোমরা সেটাই তোমাদের বাচ্চার ওপরেও সেটা তোমরা অ্যাপ্লাই করবে। যেটা করবে না, মুখে হাত দেবে না, গায়ে একটু হাত দেবে না, হাতগুলো গায়ের মধ্যে মুছবে না, নোংরা কিছু তুলে মাটিতে দেবে না, জুতো পরে ঘুরতে হবে। এগুলোও আমরা যেমন তোমাদের শেখাচ্ছি, সেম জিনিসটা তোমরা তোমাদের বাচ্চাকেও শেখাবে। তাহলে দেখবে বাচ্চাগুলো অনেক বেশি প্রাণবন্ত হবে আর চট করে সমস্ত ভালো জিনিসগুলোই শিখবে। তারপর বাচ্চাদের ব্যাপার আস্তে আস্তে তারা করতে শিখে যাবে, যখন তখন তোমরা অনেকটা বেশি রিলিফ পেয়ে যাবে। বুঝতে পারছো তো কি বলতে চাইছি? একটু এগুলোর দিকে একটু ধ্যান দিও। এগুলো কিন্তু খারাপ হ্যাবিট। এই যে গায়ের মধ্যে হাত
মুছছে এঁটো হাত দিয়ে, দুটো হাত দিয়ে এঁটো চটকাচ্ছে, এগুলো কিন্তু ছোট থেকে বারণ করতে হয়। এই হাতে ভাত খেতে, অনেক বাচ্চা আছে এই হাতে ভাত খায়। আমার ছোট নাতনিটাই এই হাতে সবকিছু করে, মানে বাঁ হাত দিয়েই সবকিছু করতে চায়। আমরা কিন্তু সবসময় ওকে ডান হাত ডান হাত ডান হাত করে 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 এখন অনেকটা আমরা শিখিয়েছি। আগে সবকিছু ও বাঁ হাত দিয়েই করতো ছোট থেকেই। তো বলা যায় না, অনেক বাচ্চা আবার বাঁ হাতেও সবকিছু করে। তো আমরা তো শেখানোর চেষ্টাটা করবো তাকে, তাই না? তারপর যদি দেখি না তার ডান হাতে লিখতে অসুবিধা হচ্ছে, সে বাঁ হাতে ভালো লিখছে, বাঁ হাতে খাচ্ছে, বাঁ হাতে সবকিছু করছে, তখন তাকে আমাদের মেনে নিতে হবে, সেটা কিছু করার নেই। কিন্তু আমরা চেষ্টা করবো সবসময় ভালো জিনিসটা শেখাতে। ঠিক আছে? তো চলো এটুকুনি বলার ছিল। এরপরে সবটাই আমাদের ভগবানের হাতে, আর কিচ্ছু নেই। তো গার্লফ্রেন্ডকে নিয়ে কথা বললাম। গার্লফ্রেন্ড না বানিয়ে আদর্শ সন্তান বানাও, এটা হচ্ছে আমার কথা। তুমিও একটা আদর্শ বাবা হও, আর সন্তানটাও যেন বাবার আদর্শে একটা সুন্দর সন্তান তৈরি হয়। চলো টাটা।